আসসালামাইকুম। পাঠশালা অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ফ্রন্ট ট্যাগ নিয়ে। ফ্রন্ট ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ব্রাউজার নিয়ে যারা কাজ করে বা ওয়েব ডিজাইনিং যারা কাজ করে বা ওয়েব ডিজাইন যারা করে তাদের জন্য ফ্রন্ট ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রন্ট ট্যাগের মাধ্যমে আমরা ফ্রন্টকে কালার করতে পারি এবং ফ্রন্টের সাইজটা ঠিক করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব ফ্রন্ট ট্যাগ নিয়ে। তো আলোচনায় যাওয়ার আগে তোমরা আমাদের এই চ্যানেলটিতে একবারে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা যেন আমাদের তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এবং ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব আসলে ফ্রন্ট ট্যাগের ব্যবহারগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ডেস্কটপ কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে দেখব আমরা যে ব্রাউজার নিয়ে কাজ করব সেই ব্রাউজারটা ওপেন করব। তো HTML অনেক ব্রাউজার দিয়ে কাজ করা যায়। তো আমরা পিসিতে যে নর্মালি যে ব্রাউজারগুলো দেওয়া থাকে নোটপ্যাড, এই নোটপ্যাড দিয়ে আমরা HTML এর কোডিংটা আলোচনা করার চেষ্টা করি। তো নোটপ্যাড কোথায় পাবা? কম্পিউটার স্ক্রিনে দেখবা এরকম স্টার্ট মেনু রয়েছে। সেই স্টার্ট মেনুতে অল প্রোগ্রামসে এক অপশন রয়েছে। অল প্রোগ্রামসে ক্লিক করবা। অল প্রোগ্রামসে ক্লিক করার পর উইন্ডোজ অ্যাক্সেসরিজ বা অ্যাক্সেসরিজ নামক একটা অপশন রয়েছে, সে অ্যাক্সেসরিজে ক্লিক করবা। ক্লিক করার পরে এরপরে দেখবা যে নোটপ্যাড নামক একটা অপশন রয়েছে, সেই নোটপ্যাডটা তোমরা ক্লিক করবা। নোটপ্যাড ক্লিক করার পরে দেখবা যে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এই ইন্টারফেসে এখন তোমাদের HTML এর যে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম HTML স্ট্রাকচার সম্পর্কে, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবা। তো কীভাবে HTML স্ট্রাকচার তৈরি করতে হয় বা কীভাবে সাজাতে হয়। তো দেখি আমরা এখন ফ্রন্ট ট্যাগের ব্যবহারটা দেখি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যেটা লিখতে হয় যে ডক টাইপ HTML। এরপরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে HTML। এরপরে হেড। এরপরে কি থাকে? হেড আমরা ব্যবহার করি হচ্ছে টাইটেল বার হিসেবে ব্যবহার করার জন্য। এরপরে টাইটেল, হেডের পরে আসবে টাইটেল যেহেতু আমাদের কন্টেইনার ট্যাগ, এই জন্য এখানে আমাদের অবশ্যই এটাকে ইন ট্যাগ রয়েছে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখলাম পাঠশালা। এরপরে টাইটেল যেহেতু কন্টেইনার ট্যাগ, সেজন্য আমরা টাইটেলটাকে ক্লোজ করে দিব। এরপরে আমরা হেডকে ক্লোজ করে দিব। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বডি। এই বডি হচ্ছে আমরা বডির ভিতরে যাই লিখবো না কেন সেটাই হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবো, বডি। এরপরে প্যারা আকারে লিখতেও পারি কিংবা ডাইরেক্ট ফন্ট সাইজ ব্যবহার করি। তা আমরা প্যারা আকারে লিখলে সুবিধা হবে, আমরা প্যারা আকারে লিখি। লেখার পরে এরপরে আমরা যে ট্যাগটা আলোচনা করবো আজকে, ট্যাগের যে মূল বিষয় সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। তো ফন্ট ট্যাগটা, ফন্ট বানানটা হচ্ছে FONT ফন্ট। এখন আমরা ফন্টটা কত সাইজে নিতে যাচ্ছি সেটা আমরা দেখি। আমরা মনে করো সাইজ নিলাম, সাইজ নিলাম মনে করো 20। হ্যাঁ, অবশ্যই সাইজ নেওয়ার সময় কোটেশন ব্যবহার করতে হবে, কোটেশন ক্লোজ করে দিতে হবে। এরপরে আমরা কি করব? একটা সেন্টেন্স লিখি, মনে করো বাংলাদেশ। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এরপর আমরা কি করব? ফন্টটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করব। তো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বা যে আসলে ফ্রন্ট যখন অনেকগুলো একই কন্টেন্টের মধ্যে যখন অনেক ফ্রন্ট থাকে তখন আমরা কি করব? একই কন্টেন্টের মধ্যে যখন অনেক ফ্রন্ট থাকে তখন আমরা ফ্রন্টগুলো পিছন থেকে সেটাকে ক্লোজ করব, ঠিক আছে? এখন আমরা ফন্টকে ক্লোজ করে দেবো, FONT ফন্ট। এরপরে আমরা ক্লোজ করব কাকে? পি ট্যাগকে। কাকে ক্লোজ করব? পি। দেখো আমাদের ফন্ট ট্যাগের কাজ আমাদের মোটামুটি শেষ। আমরা ফ্রন্ট ট্যাগ একটা আলোচনা করলাম। এরপরে বডিকে ক্লোজ করে দিব। এরপরে HTMLকে ক্লোজ করে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের একটা ফন্ট ট্যাগ আমরা ব্যবহার করে ফেললাম। ফন্ট ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আলোচনা করলাম। তো এখন আমরা দেখব ফাইলটা কীভাবে সেভ করতে হয়। সেভ করার জন্য আমাদের Ctrl+S প্রেস করলেও হবে কিংবা ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করলেও হবে। আমরা Ctrl+S প্রেস করি বা সেভ এজে ক্লিক করি, যেটাই করো না কেন তোমাদের ইচ্ছা। তোমরা সেভ এজে ক্লিক করবা। সেভ এজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। ইন্টারফেসে তোমরা অনেকগুলো ফোল্ডার দেখতে পাবা। যে ফোল্ডারে তোমার ইচ্ছা তুমি সেভ করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ডেস্কটপে সেভ করতে যাচ্ছি। আমরা ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ফাইল নেম। তো ফাইল নেমে তুমি
ফাইলটা কী নামে সেভ করতে চাও সেটা তোমাকে লিখতে হবে। আমি আমার নামে সেভ করলাম। সেভ করার পরে অবশ্যই এখানে তোমাকে .html লিখতে হবে, কারণ .html যদি তুমি না লেখো তাহলে প্রোগ্রামটা রান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ .htmlটা দ্বারা বোঝা যায় যে প্রোগ্রামটার ফাইলটা আসলে HTML এ কাজ করা হয়েছে। তো আমরা এটা এখন সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর দেখবা যে নামে ফাইলটা সেভ করেছি সে নামে দেখবা যে ক্রোমোর মতো একটা ব্রাউজার তৈরি হয়ে গেছে। আমরা এখন এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথ নামে একটা অপশন রয়েছে। ওপেন উইথে দেখবা যে ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার এরকম অনেকগুলো অপশন রয়েছে। তোমরা যেটা ইচ্ছা তুমি ক্লোজ করতে পারো, তো ওপেন করতে পারো। আমি গুগল ক্রোমেতে রান করে দেখব। গুগল ক্রোম রান করলাম। রান করে এখন দেখতে পাবো যে আসলে আমরা যে ফন্টটা 20 ব্যবহার করেছিলাম, দেখো আমরা নোটপ্যাড ব্রাউজার অন করি। দেখো নোটপ্যাডে দেখা যাচ্ছে আমরা ফন্ট এখানে ব্যবহার করছি 20 সাইজটা দিয়েছি কত 20 দেওয়ার কারণে কিন্তু লেখাটা অনেক বড় হয়ে গেছে, তাই না? এরপরে দেখো আমরা টাইটেল বারে যা লিখেছিলাম RL পাঠশালা এটা কিন্তু উপরে শো করতেছে, ঠিক আছে? কারণ আমরা এটা টাইটেল বারের কাজ হচ্ছে ক্রোমোর ব্রাউজার, অর্থাৎ আমরা যখন ফেসবুক কোনো কিছু লিখি তখন facebook.com লিখি না, facebook.com হচ্ছে টাইটেল বার। আর ফেসবুকের নিচে হোম, নোটিফিকেশন, চ্যাটিং এগুলো যে দেখতে পাই এগুলো আসলে বডির কাজ। তো বডির ভিতরে আমরা যেটা লিখলাম, যেমন বাংলাদেশ যে বিউটিফুল কান্ট্রি, আমরা ফ্রন্ট সাইজটা নির্ধারণ করে দিয়েছি। তো এর আগের ক্লাসে আমি তোমাদের H1, H2, H6 এরকম একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওতে তোমরা আসলে H1 দিলে ফ্রন্ট সাইজটা তোমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবে না, অর্থাৎ H1 দিলে সেটা H1-এ থেকে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি ফন্ট ট্যাগ ব্যবহার করি তাহলে আমরা ইচ্ছা মতো এটাকে ছোটো বড়ো করতে পারি। তো দেখি আমরা ফন্টটাকে যদি কমাই দিই, মনে করো ফন্টকে আমি 10 করে দিলাম, ফন্টকে 10 করে দিলাম, হ্যাঁ? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা HTML কোডিংকে যতবারই আমরা এডিট করি না কেন, এখানে Ctrl+S প্রেস করে এটাকে সেভ করতে হবে। Ctrl+S যাবে কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করার পরে এখন আমরা যদি ক্রোমো থেকে রিলোড দেই, ক্রোমো রিলোড দেওয়ার জন্য দেখবা যে ক্রোমো ব্রাউজারের ভিতরে এরকম একটা গোলাকার একটা অপশন রয়েছে, এটাকে ক্লিক করলেই ফাইলটা রিলোড হয়ে যাবে। দেখো আমরা ফাইলটাকে যদি রিলোড করি, দেখো আমরা কী করলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পরে যদি ফাইলটাকে রিলোড দেয় এখন, তো দেখো 10-এর সাইজটা প্রায় একই আছে। আমরা যদি এটাকে আরও কমিয়ে দিই, আচ্ছা মনে করো 5 করে দিলাম, আচ্ছা তা দেখি এখন রিলোড দিলে কী হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে ফ্রন্ট সাইজটা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু এখানে লেখাটাও কমে আসছে, তাই না? ফ্রন্ট সাইজটা কমিয়ে দেওয়ার কারণে লেখাটাও কিন্তু কমে আসছে। এখন দেখো আমরা যদি এখানে এটাকে বোল্ড করতে চাই, এই লেখাটাকে যদি বোল্ড করতে চাই, এখানে যদি আমরা বি ট্যাগ ব্যবহার করি, মনে করো এখানে আমরা বি ট্যাগ ব্যবহার করলাম, বিটাকে ক্লোজ করে দেবো শেষে। বি ট্যাগ ব্যবহার করার পরে দেখি কি হয়। তো Ctrl+S চাপে আমরা এটাকে কী করলাম, সেভ করলাম। সেভ করার পরে এটাকে রিলোড দিলে দেখো লেখাটা বোল্ড হয়ে গেছে, ঠিক আছে? লেখাটা বোল্ড হয়ে গেছে। আমরা বি ট্যাগের ব্যবহার দেখিয়েছিলাম তোমাদের। তো এই লেখাটাকে যদি আমরা এখন রঙিন করতে চাই, এই লেখাটা যদি আমরা কালারফুল করতে চাই, তাহলে কী করতে হবে? মনে করো এই লেখাটার উপর আমি একটা রঙ দেবো। তো আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের একটা কথা বলি। তো তোমাদের এখানে আবার যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা কী করব, ফন্ট ট্যাগ ব্যবহার করো, ফন্ট। এখন আমরা কী করব, কালার দেবো, হ্যাঁ? তো কালার দিলাম, দেওয়ার পরে সমান প্রেস করব। প্রেস করার পরে এখানে কোটেশন ব্যবহার করব। কোটেশনে আমি যেই রঙটায় দিতে চাই সেই রঙটা আমরা ব্যবহার করব। তো তোমরা কালার আরও যদি অন্য রঙের কালারের যেইটাই রঙ তোমরা ব্যবহার করো না কেন, সেই কালার কোডটা তোমাদের এখানে ব্যবহার করতে হবে। এছাড়া অনলাইনে অনেক ধরনের কালার কোড পাওয়া যায়, তোমাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে সেখানে অটোমেটিক্যালি তারা কোড জেনারেট করে দেয়। তোমরা সেই কোড বসিয়ে দিয়েও আসলে কালারটাকে, কম্বিনেশনটাকে ঠিক করে নিতে পারো। সেটা তোমাদের একান্ত পার্সোনাল ম্যাটার। কিন্তু কীভাবে কালার কোড সেট করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। মনে করো আমরা ফন্ট দিলাম, ফন্ট দেওয়ার পরে আমরা এখানে কালারটাকে নির্ধারণ করে দিলাম, কালারটা হচ্ছে রেড, ঠিক আছে? এখন আমরা এখানে একটা কন্টেন্ট লিখি, যেমন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এখন আমরা কী করবো, ফন্টটাকে ক্লোজ করে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ফন্টটাকে ক্লোজ করে দিয়েছি। এখন আমরা যেহেতু এডিট করলাম, এটাকে অবশ্যই আমাদের সেভ করতে হবে। কিন্তু দেখো একটা কথা বলি তোমাদের, বারবার কিন্তু সেভ এস করার দরকার নেই। তোমরা যদি একবার ফাইলটাকে সেভ এস করে ফেলো, পরবর্তীতে এডিটিং করলে Ctrl+S চাপলেই কিন্তু এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, বা এখানে সেভ অপশনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এখন আমরা যদি রিলোড দিলে দেখা যাবে কী হচ্ছে। দেখো রিলোড দিলে দেখা যাচ্ছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি লেখাটা কিন্তু লাল অক্ষরে হয়ে গেছে, ঠিক আছে? দেখো আমরা এখানে
কী রং ব্যবহার করেছি? রেড ব্যবহার করেছি। রেড ব্যবহার কারণে কিন্তু লেখাটা কিন্তু লাল রং হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি আরেকটা রং ব্যবহার করি, মনে করো এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে যদি এখানে নিচে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা যদি কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটা দিলাম আমরা মনে করি গ্রিন দিলাম। এখন কন্ট্রোল এস প্রেস করি, প্রেস করার পরে যদি রিলোড দিয়ে দেখা যায় কী হয়, এই যে রিলোড দিই, দেখো এখানে কিন্তু আরেকটা নতুন কালার দেখা যাচ্ছে, তাই না? সবুজ কালার দেখা যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো লাল এবং সবুজ একই রং চলে আসছে। তো আমরা এটা ভেঙে দেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? ব্রেক ট্যাগ। আমরা যদি লেখাটাকে নিচে লিখতে চাই তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? ব্রেক ট্যাগ, কারণ ব্রেক হচ্ছে একটা এমটি ট্যাগ, ঠিক আছে? কন্ট্রোল এস, দেখি আমরা এখন এটাকে আবার রিলোড দিই, দিয়ে দেখা যাচ্ছে যে সবুজ লেখাটা কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এবার আমরা কী করবো, এটাকে যদি আরেকটা রং দেখতে চাই, মনে করো আমি ইয়েলো না দিয়ে ইয়েলো দিই, যদি ইয়েলো দিতে চাই তাহলে দেখো আমরা কন্ট্রোল ভি দিয়ে আবার কালারটাকে চেঞ্জ করে দেবো, YELLOW ইয়েলো। কন্ট্রোল এস প্রেস করি, কন্ট্রোল এস প্রেস করার পরে দেখো কী আসতেছে, আমরা যদি রিলোড দিই দেখো এখানে কিন্তু হলুদ কালার দেখা যাচ্ছে, তাই না? হলুদ কালার দেখা যাচ্ছে, এই যে দেখো হলুদ কালার দেখা যাচ্ছে, তাই না? বা এখানে যদি আমরা গ্রিন তো দিছি, ব্লু যদি দেই, আচ্ছা আমি যদি ব্লু দেই বা কন্ট্রোল এস প্রেস করি, প্রেস করার পর দেখা যাক কী হয়, দেখো লেখাটা কিন্তু নীল হয়ে গেছে, তাই না? এই যে আমরা এখানে কী ট্যাগ ব্যবহার করেছি? ফ্রন্ট ট্যাগে আমরা ব্লু ব্যবহার করেছি, যার কারণে কিন্তু লেখাটা ব্লু হয়ে গেছে, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা এই যে ফ্রন্ট ট্যাগের মাধ্যমে আমরা ফ্রন্টের সাইজ, এরপরে ফ্রন্ট ট্যাগের মাধ্যমে আমরা কন্টেন্টের হচ্ছে রং এবং কন্টেন্টের বিভিন্ন ধরনের রং বেরং ব্যবহার করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা কন্টেন্টের বিভিন্ন রং এবং কালার ইত্যাদি কালারফুল করার জন্য আমরা সাধারণত ফন্ট ট্যাগ ব্যবহার করি। এই ফন্ট ট্যাগ HTML ওয়েব ডিজাইনিং যারা করে বা যারা ওয়েবসাইট তৈরি করে তাদের জন্য এই ফন্ট ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের যে HSC সিলেবাস বইগুলো রয়েছে সেখানে ফন্ট ট্যাগেরও ব্যবহার রয়েছে। তো ফন্ট ট্যাগের বাস্তব ব্যবহার কী সেই সম্পর্কে আজকের ক্লাসে আমি তোমাদের আলোচনা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা এবং আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং তোমাদের এরপরে আরও কোন ধরনের ভিডিও দরকার সেই অনুযায়ী চাহিদা মতো তোমরা আমাদের জানাবা, আমরা সেভাবে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখা হবে আগামী ক্লাসে আগামী কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।